माननीय, फिर ट्रायल की प्रक्रिया में दस्तावेजों की प्रक्रिया 30 दिन के भीतर पूरी करनी पड़ेगी। और एक बहुत महत्वपूर्ण योगदान प्रोविजन हमने किया है, ट्रायल इन एब्सेंसिया। मान्यवर, इस देश में ढेर सारे लोग बम धमाके कर कहीं ना कहीं दुनिया में छुप कर बैठे, उनको हम सजा नहीं करा पाते। सजा कराने से क्या होगा, ऐसा भी एक विकृत तर्क ऑपोजिशन के दर तो बैठे बाहर, सजा होते ही अंतर्राष्ट्रीय कानून के हिसाब से उसको यहां भेजने की बाध्यता आती है। इतनी समझ नहीं है माननीय। और मैं अलग दृष्टिकोण से सोचने वाला व्यक्ति हूं। अगर मुंबई धमाके में 300 लोगों को मारकर कोई कहीं जाकर छुप कर बैठा है, जब भारत की कोर्ट उसको फांसी की सजा इसके एब्सेंस में सुनाती है, तो आगे करने वालों के जहन में भय का निर्माण होता है। जो आगे हजारों करोड़ों रुपया देश का लूट कर जो विदेश में बैठ गए हैं, उनकी अनुपस्थिति में अब ट्रायल हो पाएगी, सजा भी हो पाएगी। और अगर इसके सामने आपको अपील करनी है तो यहां आइए, सरेंडर करिए भारत के न्याय के सामने और फिर अपील करिए। मैं मानता हूं ये बड़ा युग परिवर्तनकारी फैसला हमने किया है। हमने कोर्ट में पेश होने के लिए कई सालों तक नहीं होते हैं। हमने 30 दिन में एडवर्टाइज अखबार में दे देनी है, बाद में कोई नोटिस उसको भेजने की जरूरत नहीं। वो नहीं आएगा तो कोर्ट का केस चालू हो जाएगा। অপরাধ করে লুকিয়ে পড়লেও বা বিদেশে পালিয়ে গেলেও আর বাঁচার কোনো রাস্তা নেই। কোর্টে হাজির না হলেও সাজা হয়ে যাবে। আজ রাজ্যসভাতে পাস হয়ে গেল সেই বিল। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যে অপরাধ করে পালিয়ে যাব, লুকিয়ে পড়বো, বিদেশে পালাবো, সেখানে থাকবো, আর আমাকে ধরতে পারবে না, আর আমার সাজা হবে না, সেই দিন শেষ। আজকে রাজ্যসভাতে সেই বিল পাস হয়ে গেছে। এখন শুধুমাত্র আইন হওয়ার অপেক্ষা, রাষ্ট্রপতির সই হওয়ার অপেক্ষা। যে এখানে বিস্ফোরণ ঘটিয়ে কোথাও লুকিয়ে পড়বো, বিদেশে পালাবো, পাকিস্তানে পালাবো, উপায় নেই। হয়তো এরকম ভাবনা থাকবে যে আমাকে তো ধরতে পারেনি, ধরতে না পারলে কি করে কোর্টের সামনে হাজির করবে, আর কোর্টের সামনে হাজির না করলে কি করে সাজা হবে, সুতরাং আমার আর সাজা হবে না। বা যারা আর কি এরকম ভেবে বাইরে বসে রয়েছেন যে এখান থেকে লুট করে নিয়ে চলে গেছি, আমাকে ধরতে মানে ভারত সরকার ধরতে পারেনি, ধরতে না পারলে কোর্টে হাজির করাতে কি করে হাজির করাবে, আর কোর্টে হাজির না করাতে পারলে কি করে বিচার চলবে, কি করে সাজা হবে, তার মানে আমার আর সাজা হওয়ার কোনো চান্স নেই। সেই সব দিন কিন্তু আর থাকবে না, আর চলবে না সেই সব বিষয়। বা যারা হয়তো এখনো দেশে আর কি রয়েছেন, মানে লুট করে রয়েছেন, ভাবছেন যে সুযোগ বুঝে পালিয়ে যাব, পালিয়ে গেলি ব্যাস সেখানে একেবারে বিরাট সব সাম্রাজ্য বিস্তার করে থাকবো, বিল্ডিং টিল্ডিং সব করে ওখানে থাকবো, এখান থেকে চলে গেলে আর আমার কোনো সাজা এখানকার কোর্ট দিতে পারবে না, কারণ আমাকে ধরতেই পারবে না, আমি পালিয়ে যাব সুযোগ বুঝে কলকাতা এয়ারপোর্ট হয়ে। যারা এসব ভেবে বসে আছেন এখনো, লাভ কিছু নেই। কালীঘাটে থাকুন আর বিদেশে থাকুন, যদি মানে যেখানেই থাকুন, যদি মনে করেন যে আমি কোর্টে যাবো না, আমাকে ধরতে পারবে না, তার মানে সাজা হবে না, সেই দিন শেষ। কারণ আজকে যে ব্যাখ্যা দিয়েছেন অমিত শাহ, যে আপনি যদি কোর্টে নাও আসেন বা ওইসব অপরাধীরা যদি কোর্টে নাও আসে, তবুও তার বিচার হবে, তার সাজা হয়ে যাবে। যদি ফাঁসির সাজা হয়, ফাঁসিও হয়ে যাবে। সুতরাং আটকানো যাবে না যে কোর্টে যাব না, ধরতে পারেনি, সাজা হবে না, ড্যাং ড্যাং করে ওদিকে বেরিয়ে যাব, এদিকে এপাং ওপাং ঝপাং করবো, ওদিকে ড্যাং ড্যাং করবো, বিদেশে পালিয়ে গিয়ে, আর চলবে না, সেই সব দিন শেষ। কারণ আজকে যে বিল রাজ্যসভাতে পাস হয়ে গেছে, সুরক্ষা বিল, আর ওই রকমের কোনো চান্স নেই। সেই দাউদ ইব্রাহিমের মতো লোকজনের যেমন অন্য জায়গায় গিয়ে বাঁচতে পারবে না, আর বিনয় মিশ্র বা আরো ব্যাংকের সব টাকা লুট করে যারা বাইরে চলে গেছেন বা গেছে, আর কি গেছেন বলবো ওদেরকে, বা যারা এখনো আছেন দেশে, ভাইপো বা অন্যরা বিভিন্ন পাচার কাণ্ডের টাকা পয়সা লুট করেছেন, ভাবছেন যে সুযোগ বুঝে চলে যাব, আগে দেখি লোকসভার ভোটটাতে কেমন কি রেজাল্ট হয়, দরকার হলে কাউন্টিং এর আগের দিনে কেটে পড়বো দুবাই হয়ে,
আর কোনো রাস্তা নেই। যেখানেই থাকুন না, যদি বিদেশের মানে কোনো প্রান্তে গিয়ে লুকিয়ে থাকেনও, ধরতে না পারলেও যেসব অভিযোগ হয়েছে বা আগামী দিনে হতে পারে সেসব অভিযোগের ভিত্তিতে আমাদের দেশের আদালতে ট্রায়াল হবে, বিচার হবে। না থাকলেও, না কোর্টে হাজির হলেও, না সারেন্ডার হলেও সাজা ঘোষণা হয়ে যাবে। আর যদি সাজা ঘোষণা হয়ে যায়, আমাদের দেশের কোনো অপরাধী সাজাপ্রাপ্ত, মানে তার নামে সাজা ঘোষণা হয়ে গেছে, যদি অন্য কোনো দেশে লুকিয়ে থাকে সে, তাহলে সেই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে। আন্তঃরাষ্ট্রীয় যে ল রয়েছে সেই লকে ইউজ করে তাকে সেখান থেকে ঘাড় ধরে টেনে টেনে আনা হবে এবং সে দেশের সরকারও তাকে পাঠাতে বাধ্য আমাদের দেশে। ফলে কোনো উপায় নেই যে বিদেশে গিয়ে লুকিয়ে পড়লাম আর আমি ট্রায়ালের মধ্যে আসছি না, আমি একেবারে নিশ্চিন্তে এখানে থাকবো, সেই সব দিন নেই। পরিষ্কার আজকে বলেছেন অমিত শাহ যে বিস্ফোরণ ঘটিয়ে, মুম্বাই বিস্ফোরণ ঘটিয়ে লুকিয়ে পড়া বা আমাদের টাকা পয়সা সম্পদ লুট করে চলে যাওয়া, মানে কোনো ক্ষেত্রে কিন্তু আর কোনো বাঁচার রাস্তা নেই যে ভিতরে লুকিয়ে পড়েছি বা দেশের বাইরে লুকিয়ে পড়েছি আর আমাকে ধরতে পারবে না, ধরতে না পারলে আমার কি করে বিচার হবে, সুতরাং আমি আর সাজা পাবো না, এইসব কিন্তু আর চলবে না। যে রুল ছিল, যে নিয়ম ছিল, এখন তো পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে না। সব তো ব্রিটিশ আমলে তো সব নিয়ম কানুন ছিল, সেসব কেন এখনো কেন চলবে? এতদিন স্বাধীন হয়ে গেল দেশটা, নতুন করে তো ভাবতে হবে। সেই ভাবনা কিন্তু এই সরকার করেছে এবং এটা বিরাট ঐতিহাসিক পরিবর্তন, একটা সিদ্ধান্ত, সাহসী পদক্ষেপ। সেই ব্রিটিশের আমলের সব নিয়ম তখন সব নানান সব প্রেক্ষিতকে সামনে রেখে সব আইন তৈরি করা হয়েছিল, তো এখনো সেগুলোকে নিয়ে আমাদেরকে ক্যারি করতে হবে, নতুন করে ভাবতে হবে না, কিছু পরিবর্তন আনতে হবে না। তাছাড়া এই যে বিষয়টা এমন সব করা রয়েছে, কোর্টের সামনে সশরীরে হাজির করতে হবে, না হলে তার ট্রায়ালই শুরু হবে না। আমি দর্শক একটা কেসে ফেঁসে রয়েছি, জানেন তো। আমাকে একটা কেস মানে বিষ্ণুপুরে আমার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছে। সেটা আপনারা শুনেছেন কি, মানে কেন ব্যাপার, একটা খবর করতে গিয়েছিলাম, মানে আমার বিরুদ্ধে ডাকাতির কেস দিয়ে দেওয়া হয়েছিল। আমি সেখানে ছিলামই না যেখানকার ঘটনা। সেই ডাকাতি কেস আমি কিন্তু খালাস হয়ে গেছি, বর্ধমানের কেস। তো যার ডাকাতি হয়েছে তিনি আর কি একটি জায়গায় থাকতেন আর তার বাড়িটা হচ্ছে একটি গ্রামে, সেটা দূর, তিনি রোজ বাড়িতে যেতেন না। তো যেদিন ডাকাতির অভিযোগটা পেলাম, আমার নামে অভিযোগ করা হয়েছে, তো আমি কি করেছি, তার বাড়িতে, গ্রামের বাড়িতে চলে গেছিলাম। তো গিয়ে তার ওয়াইফকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার স্বামীর কি ডাকাতি হয়েছে? তো উনি তো বললেন, তো না, এরকম তো কিছু হয়নি, হলে তো আমাকে বলতেন। আসলে উনি তো রোজ বাড়ি যান না, আর উনি এদিকে কেস করে দিয়েছেন, বাড়িতে বলেননি। আর উনি ভাবেননি যে আমি বাড়িতে পৌঁছে যাব ক্যামেরা নিয়ে অন রেকর্ড। তো এটা করে খবর করেছি যে দেখুন কত ঢপ মারা কেস, কত ফালতু কেস, সাজানো কেস। ব্যাস, পরে শুনছি ওই মহিলাকে দিয়ে আবার ওটা অন্য থানা, বিষ্ণুপুর, মানে বিষ্ণুপুরের মধ্যে পড়ে ইন্দাস থানা, সেখানে আমার নামে কেস করে দেওয়া হয়েছে। তো সেই কেসে তিনজনের নাম দেওয়া হয়েছে। তো তিনজনের মধ্যে আমরা দুজন প্রসেসে আছি। তো একজনের এমন নাম দেওয়া হয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তিনি সারেন্ডারও করেননি, মানে কিছুই করেনি, অ্যাবসকন্ডিং। তো তার যেহেতু মানে তার এখনো সারেন্ডার বা তাকে এখনো কোর্টের সামনে হাজির করা যায়নি, আমার বিষয়ে এখনো বিচার চালু হয়নি, আমি এখনো সেই ঝুলছি, এখনো সেই ডেট পড়লে ডেটে যেতে হয়। তো এটা কেন হবে? তো যদি কাউকে না পাওয়া যায়, দিনের পর দিন যদি না পাওয়া যায়, বছরের পর বছর যদি কাউকে না পাওয়া যায়, তার বিরুদ্ধে হবে না, ট্রায়াল হবে না, তার জন্য আমাদের ট্রায়ালটা আটকে থাকবে। জানি না কি আরো নিয়ম কারণ আছে, আমি জানি না, এখন রিসেন্ট আর খবরও নেওয়া হয়নি। তো কি হয়েছে আমার আইনজীবী জানবেন কি অবস্থায় রয়েছে। তো এটা কেন হবে যে কেউ যদি পালিয়ে যায়, তো পালিয়ে গেলে সেই বা কেন বাঁচবে? আর তার জন্য ওই গ্রুপে যারা আমরা আর কতদিন এইভাবে চলবো? তো অমিত শাহ যেটা বললেন যে আর ওই রকম কিছু করা হবে না, মানে পত্রিকাতে, সংবাদপত্রে নোটিশ করে দেওয়া হবে, মানে সাড়া দিলেন তো ভালো, না হলে এ চলবে। যদি তার কিছু বলার ইচ্ছা হয় তো আসুন, এসে বলুন, সারেন্ডার হয়ে বলুন। যদি এই আইন থাকে দেশে, তাহলে অনেকেই ভাববেন যারা আর কি অপরাধ করে চলে গেছেন। দর্শক, যারা অপরাধী তাদেরকে আপনি দিয়ে কথা বলতে নেই, তবু আমাকে কথা বলতে গিয়ে আপনি তুমি হয়ে যাচ্ছে বিষয়টা। যাই হোক, তো বললেন যে যদি এইরকম একটা আইন থাকে দেশে, তাহলে মানে তাদের মধ্যে একটা ভয় কাজ করবে যে যদি আমি লুকিয়ে পড়িও আমার কিন্তু সাজা ঘোষণা হয়ে যাবে, বরং আমি ট্রায়াল ফেস করি যদি সেখান থেকে বেরোতে পারি। বা কেউ হয়তো মানে এরকম আছে, কেউ হয়তো ঘটনার সঙ্গে যুক্ত নন,
কিন্তু তার ভয়, ধরে ফেললে সাজা মানে সমস্যার মধ্যে পড়ে যাব, আমি অ্যারেস্ট হয়ে যাব, আমার সমস্যা হয়ে যাবে, তার থেকে পালিয়ে পালিয়ে যদি কেসটা ভুলে যায় বা কেসটা যদি এইভাবে এড়িয়ে যাওয়া যায়, এরকম অনেকে করেন। কিন্তু কি হবে যদি ওইভাবে তারা পালিয়ে থাকেন, তাহলে তারা পালিয়েছিলেন কিন্তু কোর্টে থাকলে তারা বলতে পারতেন কথাটা, বলে তারা নিজেদেরকে খালাস করতে পারতেন, কিন্তু তারা লুকিয়েছিলেন, লুকিয়ে থাকার কারণে তাদের সাজা হয়ে গেল। ফলে মানে এবার তাহলে যখন এরকম একটা নিয়ম আইন যখন এসে যাবে, তখন আর ওরা এরকম পালিয়ে বেড়াবেন না। যখন অভিযোগ এসছে তারা ট্রায়াল ফেস করবেন, তারা সামনে এসে ধরা দেবেন বা সারেন্ডার হবেন, তাদের কথা বলার চেষ্টা করবেন। ফলে সেখান থেকে তারা নিজেদেরকে মুক্ত ঘটাতে পারবেন। ফলে এটা একটা বিষয়, এই যে পালিয়ে যাব তার মানে কেস ওই চলবে বছরের পর বছর, বছরের পর বছর পুরো ঝুলবে কেস, এইরকম চলবে না। কাগজে সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে, এলেন ভালো, না হলে প্রসেস কন্টিনিউ হয়ে যাবে, ট্রায়াল প্রসেস চালু হয়ে যাবে। সে আপনি দেশের ভিতরে কোথাও লুকিয়ে থাকুন বা বিদেশে গিয়ে থাকুন, কোনো আর ওইসব তোয়াক্কা করা হবে না, সাজা ঘোষণা হয়ে যাবে। আর সাজা ঘোষণা হয়ে গেলেই যে দেশে লুকিয়ে থাকবেন সে দেশের সরকারকে বলা হবে যে অমুক ব্যক্তি আপনার দেশে ওই জায়গায় রয়েছেন, ওর বিরুদ্ধে আমাদের দেশের আদালত সাজা ঘোষণা করে দিয়েছে, ফাঁসি বা যাবজ্জীবন ইত্যাদি, ওকে পাঠাতে হবে। তখন নিয়ম আইনকে কাজে লাগিয়ে সেই দেশের সরকার এমনি তাকে ঠেলতে ঠেলতে পাঠিয়ে দেবে এখানে। ফলে দর্শক সত্যি এটা কিন্তু একটা বড় পদক্ষেপ, বড় একটা পদক্ষেপ। এক হচ্ছে দীর্ঘদিন এইসব কেস পেন্ডিং হয়ে থাকবে না, আর যেখানেই লুকিয়ে থাকো বের করে আনবো, সাজা দিয়ে বের করে আনবো, সেটার একটা ব্যাপার থাকবে দেশের, সে আইন সেটা থাকবে। আর যারা অপরাধী তারা, তাদের মনেও ভয়টা থাকবে, এটাই থাকি বরং কোর্টে যায়, যদি একটু বেরোবার সুযোগ পায় তাও ভালো, কারণ আমি যেথায় লুকিয়ে থাকি আমাকে ভারত সরকার টেনে হিঁচড়ে মানে গর্ত থেকে বের করে নিয়ে চলে আসবে। তাছাড়া এখন তো অনেক মেশিনারি এসছে, হয়তো কেউ ভাববে কি প্লাস্টিক সার্জারি করে ফেলবো বা অমক করে ফেলবো তমক করে ফেলবো। এখন মানে যেমন এইসব এখন সিস্টেম উঠেছে, তেমনি এখন সব আইডেন্টিফাই করার অনেক আধুনিক সব যন্ত্রপাতিও উঠেছে। যেথায় চলে যান কোথাও না কোথাও কোনো লিঙ্ক দেখবেন দেশের কারো না কারোর সঙ্গে থাকবে। পরিবারের লোকজন তো সবাই তো চলে যাবেন না, লিঙ্ক থাকবে, ধরতে খুব একটা সমস্যা হবে না, বরং সমস্যা হবে বড় সাজা হয়ে যাবে। যে চলে গেছেন লুকিয়ে, বিচার ব্যবস্থার মুখোমুখি হচ্ছেন না, সেই জন্য কোর্ট আরো বড় সাজা দিয়ে দেবে, আরো বড় সাজা দিয়ে দিবে। ফলে দর্শক সত্যি আমি বলবো এটা একটা সত্যি খুব বড় পদক্ষেপ। ফলে আমি যেটা বলছিলাম, যারা ভাবছেন যে আছি এখন সুযোগ বুঝে কেটে পড়বো, ভোটটা দেখি কি হচ্ছে রেজাল্ট, তারপর তো আমি একেবারে পগার পার হয়ে যাবো। সব তো টাকা পয়সা থাইল্যান্ডে বা ওইসব জায়গায় রেখে দিয়ে এসেছি, দুবাই অমক তমক জায়গায়, ওখানে গিয়ে একেবারে সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাবো। উপায় নেই, সেই দিন ছিল গতকাল পর্যন্ত। মানে এর আগে পার্লামেন্টের বিষয়টা উঠেছে, কিন্তু আজকে যে বিল পাস হয়ে গেছে রাজ্যসভাতেও, আর তো কোনো উপায় নেই, নতুন আইন নতুন নিয়ম শুরু মানে চলে এসছে, মানে আর শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা, ফলে আর কোনো রাস্তা নেই। আমরা চাইবো যে এই আইনকে ইউজ করে বিনয় মিশ্র যেখানেই থাকুন না কেন তার বিরুদ্ধে সাজা হবে, বা যারা ব্যাংকের টাকা লুট করে বিদেশে গেছেন তার বিরুদ্ধে সাজা হবে। এই আইনকে ইউজ করে যারা দেশের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে আশপাশের দেশগুলোতে লুকিয়ে রয়েছে তাদের বিরুদ্ধেও সাজা হবে, কারণ তাদের যেহেতু উপস্থিতির আর কোনো প্রয়োজন নেই আদালতের বিচারের ক্ষেত্রে। ফলে আমরা আশা রাখবো আগামী দিনে এই সব অপরাধীদের সাজা হবে। আর যারা ভাবছেন চলে যাব, আশা করি তারাও হতাশ হয়ে অন্তত পক্ষে সঠিক পথে চলার চেষ্টা করবেন আর বিচারের মুখোমুখি হবেন। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।